ঘড়ির কাঁটায় দুপুর 12টা বাজে। সূর্যমামা তার সমস্ত শক্তি নিয়ে আজকে উঠেছে। আজকের তাপমাত্রা হবে 40 থেকে 41 ডিগ্রি। আর এই প্রচণ্ড রোদের তাপের মাঝে ভার্সিটির মাঠে কান ধরে এক পায়ে দাঁড়িয়ে আছে রাহুল। তার আগে রাহুলের গালে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় পড়েছে। সবাই রাহুলের দিকে তাকিয়ে আছে। কেউ কেউ ভিডিও করছে আর কেউ কেউ বলছে আজকে এই ক্ষেত গরিব ছেলেটা বুঝি মারা যাবে। ভার্সিটির লেডি কুইনের সাথে ধাক্কার কি পরিণাম হবে সেটা হয়তো বুঝতে পারছে। ভার্সিটির প্রথম দিনে এসেই এরকম পরিস্থিতির উদ্ভব হবে সেটা কি রাহুল জানতো? রাহুল সবার কথাই শুনেছে, কিন্তু সে যে কাজ করেছে সেটার জন্য সে কি ক্ষমা পাবে? সে যে কিছু বলবে তার কথাই বা কে বা বিশ্বাস করবে? আর কেই বা রাহুলকে সাপোর্ট করবে? কারণ এই ভার্সিটিতে সবাই ধনীর দুলাল আর দুলালিরা পড়াশোনা করে। একটু আগে যে মেয়ের সাথে রাহুলের ধাক্কা লেগেছে আর ভুলবশত ওই কাজটা হয়ে গেছে, সেই মেয়ের সম্পর্কে এতক্ষণে রাহুল ধারণা হয়ে গেছে। সেই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়, মেয়েটা কোনো বড়লোক বাপের মেয়ে। রাহুল কান্না ধরে মাথা নিচু করে আছে, আর এদিকে রাহুলের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে লেডি কুইন খ্যাত এই মেয়ে। তখন সেই লেডি কুইন এসে রাহুলের কলার ধরে লাথি ঘুষি মারতে লাগলো। রাহুল কিছু বলবে তার আগে লেডি কুইনের বন্ধুরা এসে রাহুলকে শক্ত করে ধরে রাখে। রাহুলকে আধমরা করে এই লেডি কুইন বলে, টুকাইয়ের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই এই ঋতুকে ধাক্কা দিয়েছিস? মারের কারণে আমার চোখ দিয়ে জল পড়ছে আর সাথে ব্যথা। তারপর বললাম, আসলে ব্যথার জন্য রাহুলের কথা বলতে পারছে না। তখন লেডি কুইন বলে, হারামির বাচ্চা, তোর তো সাহস কম না? আমার মুখের উপরে কথা বলছিস? তুই তো দেখছি একটার পর একটা বেয়াদবি করেই যাচ্ছিস। তখন রাহুল কিছু বলতে যাবে তার আগেই আবার লেডি কুইন, ঋতু এর বন্ধুরা আর বান্ধবীরা মিলে রাহুলকে মারতে থাকে। আমি তখন মেয়েটার পা ধরে বলি, ম্যাডাম, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। আসলে হঠাৎ করে কেউ আমার ল্যাং মারে, তখনই আমার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে যায়, আর যার দরুন আমি ব্যালেন্স না রাখতে পেরে এমনটা হয়ে যায়। মুচির বাচ্চা, তুই আমার শরীরে টাচ করলে কি করে? হ্যাঁ, তোর আমার জুতো টাচ করার কোনো অধিকার রাখিস না। ছাড় আমার পা, মুচির বাচ্চা। তখন লেডি কুইন কথাগুলো বলে রাহুলের মুখে তার হাই হিল জুতার নিচের অংশ দিয়ে আঘাত করে। লাথি খেয়ে রাহুলের মাথার পেছনের অংশ পাশে থাকা একটা লোহার রডের সাথে লাগে। তখন রাহুল এক হাত দিয়ে মুখে আর এক হাত দিয়ে মাথার পেছনে ধরে চিৎকার করে। মাথায় আঘাত ও অতিরিক্ত মারের চোটের সাথে সাথে রক্ত বের হয়ে যাওয়ার কারণে রাহুল অজ্ঞান হয়ে যায়, সাথে নাক আর মুখ দিয়ে রক্ত পড়ছে। তখন লেডি কুইন বান্ধবী দিবা বলে, লেডি কুইন দাঁড়া, ছেলেটার নাক মুখ মাথা পেছন দিয়ে রক্ত পড়ছে। ছেলেটা মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে। চল এখন চলে যাই, না হলে সমস্যা হবে। ছেলেটা মারাও যেতে পারে। চল, আরে চল তো। দিবা ঠিক বলেছে লেডি কুইন। ছেলেটা আজকে যা শিক্ষা পেয়েছে তাতে আর কোনোদিন এমন ভুল করবে না। চল লেডি কুইন, আজকে অনেক বেশি হয়ে গেছে। ছেলেটা যদি মারা যায় তাহলে আমাদের কিন্তু জেলে যেতে হবে। আরে চিল, আমার বাবা আর মা থাকতে কোনো সমস্যা হবে না, আর কোনো পুলিশের সাহস হবে না আমার নামে মামলা নেওয়ার। তারপর দিবা, মারিয়া, তন্নি, হৃদয় আর বাকিরা মিলে চলে যায় সেখান থেকে। রাহুল মরার মতো পড়ে আছে মাটিতে। কেউ এগিয়ে আসছে না রাহুলকে তুলে হাসপাতালে নিয়ে যেতে, কারণ লেডি কুইন তাণ্ডবের ব্যাপারে ভার্সিটির সবাই জানে। তখন ভিড় ঠেলে একটা ছেলে রাহুলের সামনে আসে। তারপর ছেলেটা রাহুলকে কোলে করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার রাহুলকে পরীক্ষা করে হাতে, পায়ে ও শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করে রাহুলকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে চলে যায়। বিকেলের দিকে রাহুলের জ্ঞান ফিরেছে। ও মা গো, ও মা! আমি ভয়ে ভয়ে চোখ খুলে ভালো করে চারিপাশে তাকিয়ে দেখলাম, না, আমি ভার্সিটিতে নেই। তাহলে আমি কোথায়? তখন কেউ বলে উঠল, কি জ্ঞান ফিরেছে? আমি পাশে তাকিয়ে দেখলাম একটা ছেলে বসে আছে। আমি তখন হালকা হেসে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে আর আমি কোথায়? আমার নাম মামুন, আর তুমি এখন হাসপাতালে? আমার নাম রাহুল। আপনি আমায় নিয়ে আসছেন এখানে? আর আমি তোমার নাম জানি।
ক্লাসে শুনেছি। ও আচ্ছা। হ্যাঁ, আর আমায় আপনি আপনি বলবেন না। আমি তোমার সমবয়সী, তোমার সাথেই পড়ি। আচ্ছা, আপনি কোন ডিপার্টমেন্টে? সিএসই ডিপার্টমেন্ট, ফার্স্ট ইয়ার। আমিও একই ডিপার্টমেন্টে। বাহ, তাহলে আমরা আজকে থেকে বন্ধু? না, এটা হয় না। কেন হয় না? আপনারা বড় লোক আর আমি একজন সামান্য মুচির ছেলে। আপনার সাথে আমাদের কখনো যায় না। কোথায় আপনি আর কোথায় আমি? আমার আপনার সাথে যায় না। আপনি আমায় ওদের হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসেন, এটাই অনেক। দেখো, আমি এসব চিন্তা করি না। আমি চিন্তা করি একটা কথাই। কি? সেটা হলো আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ। আর আমার যদি মনে এসব ধনী গরিব নিয়ে খারাপ মনোভাব থাকতো, তাহলে আমি কি তোমার ওইখান থেকে হাসপাতালে নিয়ে আসতাম? কিন্তু আর কিন্তু নয়। আজকে থেকে তুই আমার বন্ধু। হুম। হুম, আচ্ছা। যেই মেয়েটা আমার সাথে এমনটা করলো সে কে? মনে হচ্ছে সে অনেক বড় লোকের মেয়ে। হুম। লেডি কুইনের পরিচয় তুই একটু পরে আমাদের গল্পের উপস্থাপক এর কাছ থেকে জানতে পারবি। তবে এটা বলতে পারি, এই মেয়ে ভার্সিটির ভালো ছাত্রদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। আজকে যখন স্যার এর থেকে তোর সম্পর্কে সব জেনেছিল, তখনই তোর দিকে লেডি কুইন কিছুক্ষণ তাকিয়েছিল। আমি তখন কিছু বুঝতে পারছিলাম না। ক্লাস শেষে আমি যখন তোর সাথে কথা বলতে যাব, তখনই আমার ফোন আসে। আমি ফোনে যতক্ষণ কথা বলে আসবো, ততক্ষণে ওরা তোর সাথে এমন একটা কাজ করে নিল। ও আচ্ছা, বাদ দে। যা হওয়ার হয়ে গেছে। লেডি কুইন আমাদের সাথেই পড়ে। টাকা, স্ট্যাটাস দিয়ে মানুষকে বিচার করে। ভার্সিটির সবাই ওকে এক নামে লেডি কুইন বলে। ভার্সিটি কেউ লেডি কুইনের ওপর কথা বলে না। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস লেডি কুইনের ওপর কথা না বলার কারণ। আচ্ছা, আজকে কি হয়েছিল যার জন্য লেডি কুইন তোর সাথে এমন করলো? আজকে আমার ভার্সিটির প্রথম দিন ছিল। আমি ক্লাস শেষ করে বাবার কাজে সাহায্য করার জন্য তাড়াতাড়ি করে ভার্সিটি থেকে বের হওয়ার জন্য একটু স্পিডেই হাঁটছিলাম। তখনই কেউ আমার পেছন থেকে ল্যাং মারে, যার জন্য আমি ওই লেডি কুইনের উপর গিয়ে পড়ি। আর আর কি? আমার ঠোঁট আর লেডি কুইনের ঠোঁট এক হয়ে যায়। আমি কিন্তু ইচ্ছে করে করিনি। অনেকবার বলেছি, কিন্তু ওই মেয়ে শুনছে না। ওই মেয়ে আমাকে সবার সামনে কান ধরে ভার্সিটির সামনে দাঁড়া করিয়ে রাখে। আর তারপর আমার উপর অত্যাচার করে। আমি অনেক রিকোয়েস্ট করে বলেছি, কিন্তু শুনে নাই। ও আমার সাথে এমন কাজই করলো। রাহুল কথাগুলো বলে চোখের জল ফেলে। তখন মামুন রাহুলের কাঁধে হাত দিয়ে বলে, কালকে থেকে দেখবো তোর ওপর কে হাত তুলে। মানে, লেডি কুইন? তাহলে কালকে তোর উপর অত্যাচার করব। পারবে না। কেন? কারণ আমার বাবা হলেন সেনাবাহিনীর কর্নেল। আমার সাথে লেডি কুইন এমন ব্যবহার করতে পারবে না। না, আমি চাই না আমার কারণে কোনো সমস্যা হোক। আমি কারো সাথে কোনো ঝগড়া বিবাদে জড়াবো না। আমার বাবা আর মায়ের স্বপ্ন আমি একজন বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আমার সেই আশাটা পূরণ করতেই হবে। শুধু শুধু এই মেয়ের সাথে ঝামেলা করে লাভ নেই। ওই মেয়ে ওর মতন আর আমি আমার মতন চলবো। ঠিক আছে। আমি আসি তাহলে। কি করছিস তুই? তুই তো অসুস্থ। আমাদের মতন গরিবের কাছে এই আঘাতগুলো কিচ্ছুই না। হয়েছে ভাই, হয়েছে। ভাষণ দেওয়া, চুপচাপ বসে থাক। না রে, বাবা আর মা অনেক টেনশন করবে। আচ্ছা, তুই এখানে বসে থাক, আমি আসছি। মামুন চলে যায়। রাহুল শুয়েই আছে আর আজকে ভার্সিটিতে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা মনে করছে। রাহুলের শরীরের অনেক ব্যথা করছে, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না। কিছুক্ষণ পর মামুন এসে বলে, কিরে, হেঁটে যেতে পারবি? হ্যাঁ। তারপর মামুন রাহুলকে ধরে ধরে নিয়ে গাড়িতে বসায়। তখন রাহুল বলে, কে রে, আমায় গাড়ি বসাইলি কেন? তো কোথায় বসাবো? আরে আমি হেঁটেই চলে যাব বাসায়। হাসপাতালের ভিতর থেকে আসতে হাঁপিয়ে উঠছেন আর আপনি হেঁটে যাবেন? আরে কিচ্ছু না। চুপচাপ বসে থাক। তোর বাসার ঠিকানা আমায় বলে দে, আমি নিয়ে যাচ্ছি। তারপর মামুন রাহুলের বলা ঠিকানার উদ্দেশ্যে চলা শুরু করলো। কিছু সময় পর রাহুলের বাসার সামনে গাড়ি এসে থামে। মামুন দেখতে পায় আমি দেখলাম, চেপে ও বেঁকে যাও একটা মাটির বাড়ি। বাড়ির ওপারের টিনগুলো কেমন যেন পুরাতন।
ভাগ্য ভালো, এমন শীতকালে যদি বর্ষাকাল হতো তাহলে তো টিন খুলে পড়ে যেত। এখন রাহুলের কণ্ঠে আমার ধ্যান ভাঙে। তখন রাহুল বলে, এটা হলো আমার বাবার বাড়ি। তোদের মতন এত বড় বাড়ি আমার নেই। আমার এই ছোট্ট বাড়ি, সামনে কিছু জায়গা আর গ্রামের বাড়িতে অল্প পরিমাণে কিছু ভিটে জায়গা আছে। তুই কি আমার বিশ্বাস করতে পারছিস না? বিশ্বাস করব না কেন? আমি যদি তোকে অবিশ্বাস করতাম তাহলে কি আমায় সবকিছু তোকে বলে দিতাম? তুই বিশ্বাস করতে পারিস না। চল আজকে তোর সাথে দুপুরের খাবার খাবো। টিন চল তো। তারপর রাহুলকে ধরে নিয়ে মামুন ভিতরে যায়। রাহুলের শরীরে ব্যান্ডেজ দেখে রাহুলের মা চিন্তিত কণ্ঠে বলে, কি রে রাহুল, তোর কি হয়েছে? তোর শরীরে ব্যান্ডেজ কেন? রাহুল কিছু বলার আগেই মামুন বলে, আসলে খালাম্মা রাহুল রাস্তা পার হতে গিয়ে এরকমটা হয়েছে। ডাক্তার দেখে নিয়ে আসছি। এখন যে এই মেডিসিনগুলো নিতে বলেছে সেগুলো ঠিক করে দিয়ে দেবেন। কে বাবা তুমি? আর তোমার দেখে তো মনে হয় তুমি অনেক বড় পরিবারের ছেলে। খালাম্মা আমি মানুষ, রাহুলের সাথে পড়ি একই ডিপার্টমেন্টে। আচ্ছা বাবা, তাহলে তো ভালোই। রাহুল চল খেয়ে নিবি। মামুন বাবা তুমিও আসো, এই গরিবের ঘরে ডাল ভাত খেয়ে যাবে। খালাম্মা আমার কাছে কেউ গরিব ধনী নেই, আমার কাছে সবাই মানুষ, এটাই বড় পরিচয়। আপনি না বললেও আমি আজকে আপনাদের সাথে খাবার খেতাম। সৃষ্টিকর্তা যদি তোমার মতো মানুষ এই পৃথিবীতে সৃষ্টি করতো তাহলে এত বৈষম্য বৃদ্ধি পেত। খাওয়া দাওয়া শেষ করে মামুন আরও কিছু কথা বলতে চলে যায়। রাহুলও বিছানায় শুয়ে পড়ে। বিছানায় শুতেই রাহুলের শরীরে ব্যথারা যেমন গ্রাস করে নিয়েছে, রাহুল ঘুমিয়ে পড়ে। এদিকে লেডি কুইনের বান্ধবী দিবা বলে, লেডি কুইন, আজকে এই কাজটা কি ঠিক হলো? কোন কাজ? ওই ছেলেটার সাথে এই কাজটা কি ঠিক হয়েছে? আরে আমার এসব গরিব ছোটলোক ছেলেদের নিয়ে খেলতেই আমার আলাদা মজা লাগে। যা বলেছিস লেডি কুইন, এসব গরিব আর ছোটলোকগুলো হলো আমাদের সমাজের কীটপতঙ্গ। এদের থেকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। হুম। তারপর ঋতু চলে যায় তার বাসায়। এবার আপনাদের আমাদের গল্পের নায়ক আর নায়িকার পরিচয় দিয়ে দিই। আমাদের গল্পের নায়ক রাহুল রাজ চৌধুরী এবার সিলেটের একটা ভার্সিটিতে ভর্তি হয়েছে সিএসসি ডিপার্টমেন্টে। রাহুলের বাবা একজন মুচি আর মা মানুষের বাসায় কাজ করেন। রাহুলের বাবা গ্রাম থেকে এসেছেন তার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় আর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়। গ্রামের নিজস্ব ভিটা ছেড়ে এসেছেন শহরে। গ্রামের জায়গা জমি বিক্রি করে শহরে আসেন ছেলেকে একটা ভালো ভার্সিটিতে পড়ানোর জন্য। এইদিকে আমাদের গল্পের নায়িকা নির্মিতা চৌধুরী ঋতু। ঋতুর বাবা বাংলাদেশের আইনমন্ত্রী আর মা হলেন ব্যাংকার। ঋতুর কথার উপর কেউ কথা বলে না। কথা বলবেই বা কেন? নিজের জীবন সবার কাছেই প্রিয়, আর এমন লেডি কুইন মেয়ের সাথে কথা বলার চেয়ে না বলাই ভালো। আজকে ভার্সিটির ঘটনায় বুঝতেই তো পারলেন ঋতুর কাজ কি। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে সকালের নাস্তা শেষ করে সুরমা নদীর পাড়ে গিয়ে বসে আছে। আজকে শরীরটা তেমন ভালো লাগছে না। শরীরে কালকে মারের ব্যথা এখনও থেকে গেছে। রাহুল আকাশের দিকে তাকিয়ে হয়তো সৃষ্টিকর্তাকে তার কষ্টের কথাগুলো জানিয়ে দিচ্ছে। হে আল্লাহ, এই নিষ্ঠুরতম পৃথিবীতে কেন আমায় পাঠালে? এই পৃথিবীতে সবাই গরিবদের অবহেলা করে। কালকে আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমায় ওদের অত্যাচারের শিকার হতে হয়েছে সবার হাসির পাত্র হতে। শিকার হতে হয়েছে এই গোটা বাংলাদেশের মানুষের কাছে খারাপ ছেলে হিসেবে। এই দুনিয়াতে কি সর্বত্রই গরিব বড়লোকদের নির্মম অত্যাচার আর শিকার হতে হবে? রাহুল কথাগুলো বলছে আর কান্না করছে। সকাল বেলা 10টা বা 11টা হবে, তেমন মানুষজন এই নদীর পাড়ে তেমন আসে না। তাই হয়তো রাহুল মন খুলে কালকে জমিয়ে রাখা কষ্টগুলো দূর করছে। সত্যিই তো, এই বাংলাদেশে গরিবরা এখনও অনেক ধনী ব্যক্তিদের অত্যাচারে অত্যাচারিত হচ্ছে। ধনীদের টাকা পয়সা আর পাওয়ারের জন্য সর্বত্র গরিবরা অবহেলিত আর সঠিক বিচার পাচ্ছে না। রাহুল কান্না করছে, তখন কেউ রাহুলের কাঁধে হাত রাখে। রাহুল পেছনে তাকিয়ে দেখে মামুন আর তার 2টা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাহুল তখন চোখের জল মুছে বলে, কিরে তুই এখানে এই সময়? আর জানলি কি করে আমি এখানে? তুই কান্না করছিস কেন? কই না তো।
মিথ্যা বলছিস। বাদ দে, তোর সাথে এনারা কারা? ও হ্যাঁ, পরিচয় করিয়ে দিই। এ হলো আমার বন্ধু রাহাত আর বিশ্বজিৎ, আরও সামিয়া। ওরা আমাদের সাথে পড়ে। কালকে ওরাই তো তোকে বাঁচিয়েছে। ও আচ্ছা, ধন্যবাদ আপনাদের। ওই মামুন যদি তোর বন্ধু হয় তাহলে আমরা কি হই? বন্ধু হও, কিন্তু আমরা সবাই বন্ধু। সবাইকে ওই ঋতুর মতো চিন্তা করিস না। হাতে সব আঙ্গুল কিন্তু সমান হয় না, তেমনি সব ধনীরাও কিন্তু সমান না। হ্যাঁ, এটা ঠিক, অধিকাংশ ধনীরা কিন্তু ঋতুদের মতো। তবে আমি বা আমরা কেউ এমন নয়। তুই আমাদের সাথে চলাচল কর কয়েকটা দিন, তাহলে বুঝতে পারবি আমরা কেমন। তোরা জানলি কি করে আমি এখানে করে? খালাম্মাকে গিয়ে তোর কথা জিজ্ঞেস করি, তখন খালাম্মা বলে তুই এখন এই সময়ে এখানে থাকবি। ও আচ্ছা, তোরা ভার্সিটিতে গেলি না কেন? কালকে থেকে যাব। এখন বল, কেন কান্না করছিলি? নিজের কষ্টটা নদীর জলের সাথে ভাগাভাগি করে নিলাম। কষ্টটা নদীর জলের সাথে মিশে গেছে। এখন আর কষ্ট পেতে হবে না, আমরা বন্ধুরা এখন আছি। চল বাসায়। রাহুল, তুই আর সামিয়া যা, আমি রাহাত আর বিশ্বজিৎ আসছি। কোথায় যাবি তোরা? তোরা যা, আমরা আসছি। আচ্ছা। রাহুল আর সামিরা বাসায় চলে যায়। এদিকে মামুন, বিশ্বজিৎ আর রাহাত বাজারে এসে বাজার করতে থাকে রাহুলদের জন্য। বাজার করে মামুনরা রাহুলের বাড়ির উদ্দেশ্যে চলা শুরু করে। রাহুলের মা রাহুল আর সামিরা উঠানে বসে গল্প করছিল। তখন মামুনরাও চলে আসে। রাহুল তখন গাড়ির কাছে এগিয়ে যায়। রাহুল বাজার দেখে বলে, তোরা কি করছিস এটা? কি করেছি? বাজার করার মানে কি আছে? আরে কালকে মামুন বলল খালাম্মার হাতের রান্না নাকি অনেক সুস্বাদু, তাই আমরাও চলে আসলাম খালাম্মার হাতে রান্না খেতে। রান্না খাবি, ভালো কথা। এই বাজার করার মানেটা কি? তোর বুঝতে হবে না, নে বাজারগুলো নিয়ে ভেতরে চল। তারপর সবাই মিলে ভিতরে যায়। রাহুল, মামুন, রাহাত আর বিশ্বজিৎ বাইরে বসে কথা বলছিল, আর রাহুলের মা আর সামিরা রান্নাঘরে কাজ করছে। এদিকে আজকে রাহুলের বাবা কাজে না গিয়ে একটা কাজের জন্য বাইরে গিয়েছিলেন। রাহুলের বাবা বাসায় আসতেই সবার সাথে রাহুল তার বাবাকে পরিচয় করিয়ে দিল। তিনি মামুনদের বসে গল্প করতে বলে গোসল করতে গেলেন। দুপুরে সবাই মিলে একসাথে আনন্দ করে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ করে সবাই উঠোনে বসে গল্প শুরু করেন। তখন রাহুলের বাবা বলেন, তা বাবারা, তোমাদের সবার ইচ্ছে কি? একজন একজন করে বলা শুরু করলো। আঙ্কেল, আমার ইচ্ছে আমি একজন ওয়েব ডেভেলপার হব। আমার ইচ্ছে প্রোগ্রাম ডেভেলপার। যেহেতু আমি সারাদিন গেম খেলি, তাহলে আমার গেম ডেভেলপার হব। রোবোটিক্স নিয়ে কাজ করার ইচ্ছে আছে। কিরে রাহুল, তোর ইচ্ছে কি? তোমার ইচ্ছেটা আমার ইচ্ছে বাবা, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। আমার ইচ্ছে কেন? এদের দেখ, এদের ইচ্ছে আছে, কিন্তু তোর কোনো ইচ্ছেই নেই কেন? বাবা, আমি যে আজ পর্যন্ত এই জায়গায় এসেছি সেটা তোমাদের জন্য। এখন আমার উচিত তোমার আর মায়ের ইচ্ছে পূরণ করা। তোর সুখী আমাদের সুখ রে বাবা। জানি মা। আমি সবাই মিলে আরও কিছু সময় আড্ডা দিল নানা রকম এর কথার মধ্যে দিয়ে। সন্ধ্যাবেলা মামুনরা চলে যায়। যাওয়ার আগে মামুন রাহুলকে বলে যায়, তুই ভার্সিটিতে একা যাবি না, আমি কালকে তোকে এসে নিয়ে যাব। আচ্ছা। মামুনেরা চলে যায়, আমিও বাসায় চলে আসি। হঠাৎ আমার মনে পড়ে আজকে শরীরে কোনো ব্যথা নেই। যাক, ভালোই হয়েছে, সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। তারপর আমি পড়তে বসলাম। পড়া শেষ করে রাতে খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরে পাখিদের কিচিরমিচির শব্দে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল ঘুম থেকে উঠে কিছু সময় এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে পড়তে বসে। সকালের নাস্তা খেয়ে রাহুল তৈরি হয় ভার্সিটি যাওয়ার জন্য। একটা ময়লা শার্ট আর ময়লা প্যান্ট আর সেলাই করা স্যান্ডেল পরে রাহুল রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর বাইরে গাড়ির হর্ন শুনতে পেল রাহুল। রাহুল তার মায়ের বাবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। গাড়ির কাছে যেতেই মামুন গাড়ির দরজা খুলে দিল। রাহুল গিয়ে গাড়িতে বসতেই মামুন গাড়ি চালানো শুরু করে। ভার্সিটির গেট পেরিয়ে মামুন গাড়ি পার্কিং করে নেয়।
মামুন গাড়ি থেকে বের হয়, সাথে রাহুলও। তখন ঋতুর বান্ধবী মারিয়া বলে, ঋতু, মামুনের গাড়ির দিকে একবার তাকা। আরে তাকিয়ে দেখ। আমি মামুনের গাড়ি দিয়ে তাকিয়ে দেখলাম মামুন গাড়ি থেকে বাইরে দাঁড়িয়ে আছে, আর গাড়ির অপর পাশে দরজার দিকে তাকাতেই তো আমার মাথায় আগুন উঠে গেল। এটা কি রে ঋতু? কালকে মার খাওয়া ছেলেটা মামুনের সাথে আর মামুনের গাড়ি থেকে বের হয়েছে? আমি শুনেছি কালকে মামুনি ওই ছেলেটাকে মাঠ থেকে নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। রাগীর স্বরে বললাম, আমায় আগে বললি না কেন? আরে মনে ছিল না। এত মায়ের দিলাম ওই ছোট লোককে, তারপরে দেখছি আজকে আবার ভার্সিটিতে এসছে। একে তিলে তিলে শাস্তি দিতে হবে। এই ছোট লোককে তিলে তিলে শাস্তি দিলে বুঝতে পারবে সব। মানে? এখন এই কয়েকদিন গত পরশুর মারের ব্যথা যাক, তারপর না হয় আবার গভীর ব্যথা দেব। এটা ভালো হবে। যাই করিস একটু সাবধানে করিস। আরে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, এখন শুধু চিল হবে। তার মানে রাতে পার্টি হবে? এদিকে মামুন আর রাহুল চলে আসে ক্লাসে। রাহুলকে ক্লাসে দেখে অনেকে চমকে গেছে। সবাই মনে করেছিল ওই দিনের মারের পর রাহুল হয়তো মারা গেছে বা আর ভার্সিটিতে আসবে না, কিন্তু রাহুল তো তাদের সামনে দাঁড়িয়ে আছে। রাহুল সবার তাকানো দেখে কিছুই বুঝতে পারছে না। তখন রাহুল মামুনকে বলে, কিরে মামুন, সবাই আমার দিকে তাকিয়ে আছে কেন এইভাবে? আরে যারা ঋতুর হাতে মাইর খায় তারা সবাই ভার্সিটি থেকে পালিয়ে যায়, নয়তো মারা যায়, কিন্তু ঋতুর মাইর খেয়ে তুই ভার্সিটি থেকে পালিয়ে যাসনি, বাহ, মারাও যাসনি, তাই সবাই তোর দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকা ছাড়া বাংলাদেশের মানুষের কি কোনো কাজ আছে নাকি? তখনও ঋতু ও তার বান্ধবীরা ক্লাসে প্রবেশ করে। তখন ক্লাসের সবাই চুপ হয়ে যায়। ঋতু একবার রাহুলের দিকে চোখ গরম করে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। স্যার এসে ক্লাস শুরু করলেন। ক্লাসের ফাঁকে ঋতু, দিবা আর মারিয়ার সাথে কথা বলছিল। তখন স্যার সেটা দেখতে পেয়ে বলেন, ঋতু, দিবা আর মারিয়া, স্ট্যান্ড আপ। স্যার কথা শুনে তিনজনেই স্যারের দিকে তাকালো। স্যার তখন বলেন, শুনতে পাওনি তোমরা? আমি বলেছি তোমাদের দাঁড়ানোর জন্য। স্যারের ধমক খেয়ে তিনজনই দাঁড়িয়ে যায়। তখন স্যার তিনজনকেই উদ্দেশ্য করে প্রশ্ন করে, তোমরা তিনজন ক্লাস না করে কথা বলছিলে কেন? স্যার আমরা তো ক্লাস করছিলাম। হ্যাঁ স্যার, আমরা তো ক্লাস করছিলাম। আচ্ছা, তাহলে বলো তো আমরা কি নিয়ে ক্লাস করছিলাম আর আজকের বিষয়টা কি? তিনজনই চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন স্যার ক্লাসের সবাইকে উদ্দেশ্য করে বলেন, সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে কে বলতে পারবে আমি কি পড়াচ্ছিলাম ক্লাসে? কেউ কোনো কথা বলছে না। স্যার এটা দেখে বলেন, না, তোমাদের আর ক্লাস করিয়ে লাভ নেই। তোমরা ক্লাস করতে আসো না, তোমরা আসো ভার্সিটিতে বাবা আর মায়ের টাকা পয়সা নষ্ট করার জন্য। স্যার এই কথাগুলো বলে যেই ঠিক করলেন ক্লাস থেকে বের হয়ে যাবেন, তখন রাহুল দাঁড়িয়ে বলে, স্যার আপনি আমায় কোডিং নিয়ে ক্লাস করিয়েছেন, আর আপনি সেটাও বলেছিলেন কম্পিউটারে কিভাবে এবং খুব সহজে কোডিং করা যায়। আর স্যার আপনি কম্পিউটার কোডিং করার জন্য 4টি নিয়ম বলেছেন। 1, কিছু ইনঅ্যাক্টিভ টিউটোরিয়ালস বা কোডিং গেমসগুলো দেখা। 2, নিজের ডিভাইসকে নতুন কৌশল শেখান। 3, কোডিং সম্পর্কে ভিডিও দেখুন। 4, ব্যক্তিগত প্রকল্পগুলির সাথে অনুশীলন। তখন স্যার পেছনে তাকিয়ে দেখেন একটা ছেলে পেছন থেকে দাঁড়িয়ে কথা বলছে। তিনি রাহুলের কাছে গিয়ে বলেন, নাম কি তোমার? আজকে তোমায় দেখে আমার মনে হচ্ছে আজকের ক্লাস করানোটা সার্থক হয়েছে। স্যার আমার নাম রাহুল। তোমায় তো এতদিন ক্লাসে দেখি নাই। স্যার অসুস্থ ছিলাম আর কিছু পারিবারিক সমস্যা ছিল, মিথ্যে বললাম, তাই আসতে পারিনি। আচ্ছা, নিয়মিত ক্লাস করবে। তোমার বাসায় কম্পিউটার আছে? না স্যার। কেন? স্যার আমি একজন মুচির ছেলে। আচ্ছা, সমস্যা নেই, তুমি ক্লাস শেষ করে আমার সাথে দেখা করবে। আর মামুন, তুমিও আসবে। জি স্যার। জি স্যার। তারপর সবার পেছন থেকে ঋতুদের ডেস্কের সামনে গিয়ে বলেন, দেখলে তো ক্লাসে যে অমনোযোগী তার প্রমাণ। বাবা আর মায়ের পাওয়ার
টাকা পয়সা আর কত নষ্ট করবে তিনজনে? এবার তো নিজেদের বদলাতে পারো। ভার্সিটিতে আসো পড়ালেখা করার জন্য, তাহলে এসে পড়ালেখা করছো না কেন? এবার নিজেকে পরিবর্তন করো। আজকের ক্লাস এই পর্যন্ত। কালকের ক্লাসে এই অধ্যায় পুরোপুরি বুঝিয়ে দিব। স্যার চলে যাওয়ার পর ঋতু রাহুলের ডেস্কের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, এই মুচির বাচ্চা, তুই এটা কি করলি? আমি আবার কি করলাম? স্যার তো ক্লাস থেকে চলে যাচ্ছিল, তাহলে তুই দাঁড়িয়ে ক্লাসের টপিকগুলো রিভিশন করতে গেলি কেন? হ্যাঁ, তোর জন্য স্যার আমায় অপমান করলো। আমায় বলছেন কেন? এটা আমার ব্যর্থতা। ক্লাসে এসে আড্ডা মারেন আর স্যার তো বলেই গেলেন। তোকে তো আমি বাহ, আপনাকে পুরো দজ্জালের বউ লাগছে। রাহুলের মুখে এমন কথা শুনে ক্লাসের সবাই হাসতে শুরু করলো। তখন ঋতু চিৎকার করে বলে, এই চুপ চুপ সবাই, সব কটার কি মরার ইচ্ছা হয়েছে? ঋতুর ধমক খেয়ে সবাই চুপ হয়ে যায়। তারপর ঋতু রাহুলকে উদ্দেশ্য করে বলে, এই মুচির বাচ্চা, তোর তো সাহস কম না? আমায় নিয়ে মজা করিস, সবার কাছে আমায় হাসির পাত্র বানাচ্ছিস। তোকে তো। ঋতুর কথাগুলো বলে হাত তুলে রাহুলকে মারার জন্য। তখন মামুন ঋতুর হাত ধরে বলে, কিরে, বারবার গরিবদের বিনা দোষে আঘাত করতে ভালো লাগে? নিজের বরাবরদের সাথে লাগতে আয়, তাহলে বুঝতে পারবি। মামুন, হাতটা ছাড়। তুই কেন এখানে এসছিস? শুনলাম তুই এই মুচির বাচ্চাকে হাসপাতালেও নিয়ে গেছিস। তোর মানুষকে সম্মান করতে শেখা উচিত। জানিস তো কাকে কখন সৃষ্টিকর্তা কি থেকে কি পরিস্থিতি নিয়ে যায়, সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারে না। তোর জ্ঞান দেওয়া হয়ে গেছে। এই ঋতুর ভাগ্য এত খারাপ না, বুঝলি? অহংকার পতনের মূল একটা, জানিস তো। এটা শুধু গরিবদের জন্য, বুঝলি? আর এই মুচির বাচ্চা, তোকে তো আমি পরে দেখে নেব। ঋতু ক্লাস থেকে বেরিয়ে যায়। রাহুল মাথা নিচু করে বসে আছে। তারপর আরেকজন স্যার এসে ক্লাস নিয়ে চলে গেলেন। রাহুল ও মামুনদের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে হাঁটা দিল। কিছু দূর যাওয়ার পর একটা গাড়ি এসে রাস্তায় জমে থাকা পানি দিয়ে রাহুলকে ভিজিয়ে দেয়। রাহুল কিছু বলার আগেই গাড়িতে চলে যায়। রাহুল যখন হাঁটছিল তখন একটা গাড়ি তার পাশ দিয়ে চলে যায়। গাড়িটা যাওয়ার সময় গাড়ির বাম্পার রাহুলের পায়ে লাগিয়ে যায়। গাড়িটা কিছু সামনে গিয়ে থামে, আর এদিকে রাহুল চিৎকার করে তার পা ধরে মাটিতে বসে পড়ে। ও মা গো, আহ! রাহুলের চিৎকার দিয়ে মাটিতে বসে পড়ে। তখন গাড়ি থেকে ঋতু নেমে আসে। ঋতু রাহুলের কাছে এসে বলে, কি রে মুচির বাচ্চা, খুব ব্যথা লাগছে বুঝি? ভার্সিটির সবার সামনে আমায় নিয়ে মজা করিস। এখন তুই বুঝবি ঋতুর সাথে টেক্কা নেওয়ার পরিণাম। এখন থেকে তোর জীবনে লেডি কুইনের আবির্ভাব হয়ে গেছে। এখন যাই আমি, আর কালকে দেখা হবে। কালকের জন্য অপেক্ষা কর। কথাগুলো বলে ঋতু চলে যায়। রাহুল তার পা ধরে রাস্তায় বসে আছে। চোখ দিয়ে জল পড়ছে, পায়ে ব্যথাও করছে। পকেটে তেমন টাকাও নেই যে গাড়ি ভাড়া দিয়ে সে বাসায় যাবে। রাহুল অনেক কষ্ট করে পায়ে ব্যথা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে বাসার সামনে চলে আসে। বাসায় আস্তে আস্তে রাহুল অনেকবার বসে একটু রেস্ট নিতে হয়েছে। বাসার উঠোনে এসে রাহুল নর্মাল হাঁটার চেষ্টা করে। অনেক কষ্ট করে নিজের বিছানায় এসে বসে। তখন রাহুলের মা এসে বলেন, কিরে বাবা, তোকে এমন ক্লান্ত লাগছে আর জামা কাপড়ের এমন অবস্থা কেন? আসলে মা, ভার্সিটির একটু ফুটবল খেলছিলাম, তখন ময়লা লেগে গেছে। ও আচ্ছা, তুই রেস্ট নে, আমি শরবত নিয়ে আসছি। অনেক কষ্ট করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাত পা ধুয়ে বিছানায় এসে বসলাম। তখন মা শরবত এনে দিয়ে বলে, নে বাবা, শরবতটা খেয়ে নে, দেখবি সব ক্লান্ত ভাব দূর হয়ে যাবে। আমি শরবত খেয়ে মাকে বললাম, মা, বাবা কি কিছু বলেছে? রাহুল বিকেলে তার বাবাকে জুতো সেলাইয়ের কাজে সাহায্য করে। দুজনে মিলে কাজ করলে কিছুটা বাড়তি টাকাও উপার্জন করা যায়। হ্যাঁ, একটু আগে কল দিয়ে বললেন তুই যেন ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাজারে যাস। আচ্ছা, আমি এখন একটু ঘুমাবো। তুমি 3টার দিকে আমাকে ডেকে দিও। আমি তখন খাবার খেয়ে বাজারে চলে যাব। খাবার খেয়ে ঘুমা। না মা, বড্ড ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নিই, তারপর খেয়ে নেব। আচ্ছা বাবা, তুই ঘুমা। রাহুল ঘুমিয়ে পড়ে আর রাহুলের মা চলে যান। বিকেলের রাহুলের ঘুম থেকে উঠে বুঝতে পারে তার পায়ে প্রচুর ব্যথা।
আর পায়ের সেই জায়গায় আঘাত করেছে যেখানে রক্ত জমাট বেঁধে কালো হয়ে রয়েছে। তারপর রাহুল খাবার খেয়ে অনেক কষ্ট করে বাড়ি থেকে ভালোভাবে হেঁটে বের হয়। তখন এলাকার একজন সিএনজি চালক চাচা রাহুলকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে দেখে বলেন, কিরে রাহুল, কি হয়েছে পায়ে? না চাচা, একটু হোঁচট খেয়েছি। কোথায় যাবি? বাজারে না অন্য কোথায় যাবি? হ্যাঁ, বাবার কাছে যাব। আচ্ছা, গাড়িতে উঠ, আমিও বাজারে যাব। চাচা, আমার কাছে তো টাকা নেই। তোর ভাড়া দেওয়া লাগবে না। না চাচা, এটা ঠিক না। উঠবি নাকি? উঠছি। তারপর রাহুল সিএনজিতে উঠে সিএনজি চালকের সাথে বিভিন্ন কথা বলতে বলতে 20 মিনিট পর বাজারে চলে আসে। রাহুল গাড়ি থেকে নামতেই সিএনজি চালক চলে যায় আর রাহুলও তার বাবার পাশে গিয়ে বসে কাজ করতে থাকে। রাত 8টার দিকে যখন রাহুলরা চলে আসবে তখন একজন লোক তাড়াহুড়ো করে আসে রাহুলদের কাছে। তখন লোকটি বলে, ও ভাই, এই জুতাটা একটু সেলাই করে দেন। ভাই, কিন্তু দোকানও তো লাগিয়ে দেব। ভাই, একটু কষ্ট করে দেন না। আমার গাড়িতে যাত্রী বসে আসছি, অনেক জায়গায় খুঁজেও পাইনি। বাবা, আমি দিচ্ছি ওনার জুতো সেলাই করে, তুমি সবকিছু ঠিক করে নাও। আচ্ছা। আমি দেখলাম লোকটা বারবার ফোনের দিকে তাকাচ্ছে আর কিছু দূর দাঁড়িয়ে থাকা গাড়িটার দিকে। তখন বললাম, আঙ্কেল, গাড়িটা কি আপনার? না বাবা, আমার মালিকের। ও, তা আপনার মালিকের নাম কি? আবুল হোসেন। আসলে এটা উবার কোম্পানির গাড়ি, আমি ভাড়ায় চালাই। ও আচ্ছা। আঙ্কেল, আপনি কত টাকা পান? দিনে 1000 থেকে 1500 টাকা। এত টাকা? তবে কষ্ট আছে। ও আচ্ছা, নেন আঙ্কেল, হয়ে গেছে আপনার। 50 টাকার নোট এগিয়ে দিয়ে বললাম, এই নাও বাবা। না চাচা, এখন টাকা নেওয়া যাবে না। কেন? আমরা সবকিছু গুছিয়ে নেওয়ার পর যদি কেউ আসে তখন আমরা টাকা নেই না তার কাছ থেকে। আচ্ছা, তুমি এটা দিয়ে কিছু কিনে নিও। না আঙ্কেল, লাগবে না, আপনি শুধু একটু দোয়া করবেন তাহলেই হয়ে যাবে। লোকটি রাহুলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সৃষ্টিকর্তা তোমার মনের আশা পূরণ করুক। আর এই কার্ডটা রাখো, যদি কিছু দরকার হয় তাহলে আমায় কল দিও। আচ্ছা আঙ্কেল। লোকটি চলে যায়। তখন রাহুলের বাবা রাহুলের মাথায় হাত দিয়ে বলেন, মিথ্যা বললি কেন? কি মিথ্যা? আমরা সবকিছু গুছিয়ে নিলে কারো কাছ থেকে টাকা নেই না। বাবা দেখো, উনি অনেক কষ্ট করে আমাদের খুঁজে পেয়েছেন। জুতা সেলাই করানোর জন্য অনেক জায়গা খুঁজেছেন কিন্তু পাননি। এখন ওনার কাছ থেকে আমাদের টাকা নেওয়া ঠিক হবে কি? বরং উনি খুশি হয়ে যেই দোয়া করে গেছেন সেটাই আমাদের এই টাকার থেকে অনেক বেশি কাজে আসবে। রাহুলের বাবা রাহুলের মাথায় হাত দিয়ে বলেন, দোয়া করি এভাবেই সারা জীবন মানুষের সাহায্য করে যাবি। তারপর রাহুল আর তার বাবা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। রাহুলের হাঁটতে কষ্ট হলেও তার বাবাকে বুঝতে না দিয়ে বাবার সাথে তাল মিলিয়ে হাঁটছে, কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে। কিছু সময় পর বাসায় এসে রাহুল হাত পা ধুয়ে খাবার খেয়ে নিল। তারপর রাহুল পড়তে বসলো। রাত 10টায় রাহুলের বাবা রাহুলকে ডাক দিলেন, রাহুল, বাবা রাহুল। আমি পড়ছিলাম, তখন বাবার গলা শুনতে পেলাম। আমি তখন বাবার কাছে গিয়ে বললাম, হ্যাঁ বাবা বলো। এখানে বসো। আমি বাবার পাশে বসলাম। বাবা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ভার্সিটিতে তোর কি কোনো সমস্যা হয়? না তো বাবা, হঠাৎ এই প্রশ্ন যে? কেউ মুচির ছেলে বলে গালাগালি করে? না তো বাবা, তুমি এগুলো বলছো কেন? না এমনি। তা তোর পায়ে কি হয়েছিল? কই কিছু না তো। তাহলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিস কেন? তেমন কিছু না। রাহুল, সত্যি কথা বলবি? কি করব বুঝতে পারছি না। এখন যদি বাবাকে বলি তাহলে বাবা কষ্ট পাবে। না না, বাবাকে কষ্ট পেতে দেওয়া যাবে না। আমি কিছু বলছি না দেখে বাবা বললেন, কিরে, কিছু বলছিস না যে? পায়ে কি হয়েছে? আসলে বাবা। রাহুল কিছু বলার আগে রাহুলের মা বলে ওঠেন, আজকেও ভার্সিটিতে ফুটবল খেলছিল, তাই হয়তো আঘাত পেয়েছে, তাই আমি পাশের ঘরে চাচিকে নিয়ে এলাম। রাহুল আর তার বাবা তাকিয়ে দেখলেন রাহুলের মা আর তার পাশের ঘরের চাচি দাঁড়িয়ে আছেন। তখন চাচি বলেন,
আয় তো রাহুল দাদা, তোর পাটা ঝেড়ে দি, তাহলে আরাম পাবি। লাগবে না দাদি। যা তোর দাদির কাছে। বাধ্য ছেলের মতন দাদির পাশে গিয়ে বসলাম। দাদি আমার লুঙ্গি উরু পর্যন্ত তুলে দেখতে পেল পায়ের পেছনের অংশ কালো হয়ে রক্ত জমাট বেঁধে আছে। দাদি তখন মাকে বললেন, বৌমা যা, ঘর থেকে চাকুটা নিয়ে আয়। কেন চাচি, কি হয়েছে? পায়ে আঘাত পেয়ে রক্ত জমাট বেঁধে আছে, এটা বের করতে হবে। তারপর চাকু এনে রাহুলের পা থেকে জমাট বেঁধে থাকা রক্ত বের করা হয়। রাহুল ব্যথা চিৎকার করছে না, কিন্তু চোখ দিয়ে জল পড়ছে। জমাট বেঁধে থাকা রক্ত বের করে সেই জায়গায় ব্যান্ডেজ করে দেওয়া হলো। তারপর রাহুল তার রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে রাহুলের ঘুম ভাঙে 11টায়। আমি ঘুম থেকে উঠে বুঝতে পারলাম অনেক বেলা হয়ে গেছে। আমি তখন আমার ভাঙা ফোনটা হাতে নিয়ে দেখি 11টা বাজে। আমি তখন উঠে হাত মুখে পানি দিয়ে মাকে বললাম, মা খাবার দাও, আমাকে ভার্সিটিতে যেতে হবে। রাহুলের মা খাবার নিয়ে এসে বলেন, নে খাবারটা খেয়ে নে। আর তোর বাবা মানা করে গেছেন আজকে ভার্সিটি না যাওয়ার জন্য, পায়ের ব্যথা কমলে বিকেলে দোকানে যেতে বলেছে। আচ্ছা, আমি আর বাবার উপর কোনো কথা বললাম না। আমি খাবার খেয়ে নদীর পাড়ে গিয়ে নিচে গিয়ে বসলাম। এই নদীর পাড়ে এলে মনটা ভালো হয়ে যায়। আমি নদীর জলের দিকে তাকিয়ে আছি। তখন আমার মনে পড়ে কালকের রাতে সেই আঙ্কেলটার কথা। আমি চিন্তা করে দেখলাম, আমি যদি আঙ্কেলের সাথে কথা বলে ওনার মতন একটা গাড়ি চালানোর ব্যবস্থা করে দেন তাহলে ভালো হতো। বাবাও অনেক সাহায্য হবে, সাথে আমার পড়ার খরচও উঠবে। কিন্তু আমার পার্ট টাইম জব কি কেউ দিবে? আর আমি গাড়ি চালাতেও তো পারি না। রাহুল এসব চিন্তা করছিল, তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় মামুন কল দিয়েছে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যালো মামুন, বল। আজকে ভার্সিটি আসলি না কেন? ভালো লাগছিল না তাই। কোথায় তুই এখন? নদীর পাড়ে বসে আছি। আমি আর বিশ্বজিৎ আসছি, তুই থাক ওই জায়গায়। রাহুল ফোন রেখে দেয়। তারপর আবার নদীর জলের দিকে তাকিয়ে আছে রাহুল। কিছু সময় পর গাড়ি থামার শব্দ শুনতে পায় রাহুল। পিছনে তাকিয়ে দেখে মামুন আর বিশ্বজিৎ আসছে। মামুন আর বিশ্বজিৎ রাহুলের কাছে এসে বসে। তখন বিশ্বজিৎ বলে, কিরে ভার্সিটিতে আসলি না যে আজকে? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই আর যাইনি। কালকে ফোন দিলাম, রাতে রিসিভ করলি না যে? ঘুমিয়ে পড়েছিলাম, তাই করি নাই। হঠাৎ করে বিশ্বজিতের চোখ পড়ে রাহুলের পায়ের দিকে। তখন বিশ্বজিৎ বলে, কিরে রাহুল, তোর পায়ে ওটা কি বাধা? আমি তাকিয়ে দেখলাম বাতাসের কারণে লুঙ্গির কিছুটা হাঁটুর উপরে উঠে গেছে, আর কালকের দাদির দেওয়া ব্যান্ডেজ দেখা যাচ্ছে। আমি লুঙ্গি দিয়ে ঢেকে বললাম, কই কিছু না। দেখি কি? হারে কিছু না রে, লুঙ্গির বর্ডার হবে হয়তো। দেখতে তো আর সমস্যা নেই। তারপর মামুন আর বিশ্বজিৎ মিলে রাহুলের ব্যান্ডেজ খুলে দেখতে পায় জায়গাটা কালো হয়ে আছে, আর এখনো কিছু রক্ত লেগে আছে সেখানে। তখন মামুন বলে, কি করে হলো এটা? কি করে বলবি তো? এবার বুঝেছি তোর ভার্সিটি না যাওয়ার কারণ। তোর কি বলছিস তোরা? বলবি কি হয়েছে? তখন বিশ্বজিৎ মামুনকে বলে, আজকে ঋতু ভার্সিটিতে আমাদের কি বলেছিল মনে আছে? হ্যাঁ, কিন্তু এটা রাহুলের এর পিছনে ঋতুর হাত নেই তো? কিরে রাহুল, বলছিস না যে? আজকে এই ঋতুর একটা ব্যবস্থা করতে হবে। আমি নিশ্চুপ। না, তোরা কোথাও যাবি না, আর ঝামেলা করে লাভ নেই। ওকে, তাহলে বল কি করে হলো এটা? তোরা ওর সাথে কোনো কিছু করবি না, আর কিছু বলবিও না। আমার মনে হচ্ছে ওকে যে কি করতে। কি করবি বলতো? এই মেয়ের অনেক বার বেড়েছে। কিছু করতে হবে না। তাহলে ভার্সিটি গিয়ে তুই ঋতুর অত্যাচার সহ্য করবি? সহ্য করা ছাড়া আর কিছু করার আছে কি? আমি হলাম একজন মুচির ছেলে। এমনি বাবা অনেক পরিশ্রম করে আমায় এতদূর পড়াশোনা করিয়েছে। এখন তো আমার উচিত বাবার এই কষ্ট আর পরিশ্রমকে সুখে পরিণত করা। তাই শত কষ্ট সহ্য করেও আমাকে আমার লেখাপড়া চালিয়ে যেতে হবে। তোরা বাবা আর মাকে কিছু বলবি না ভার্সিটির ব্যাপারে। কিন্তু ঋতু তো... জানিস তো আমাদের অবস্থা, তারপরেও আমায় চুপ থাকতে হবে। ভালো কথা মনে পড়েছে, তোদের সাথে একটা কথা শেয়ার করতে চাই।
কি? কালকে রাতে একজন আঙ্কেলের সাথে কথা হয় আমার, সবকিছু বললাম ওদের। এখন কি করবি? আমি চাচ্ছিলাম ড্রাইভিং শিখতে। এখন মামুন, তুই যদি আমাকে শিখাইতিস, তোর তো গাড়ি আছে। আরে চিন্তা করিস না, আমার চাচ্চুর ড্রাইভিং স্কুল আছে, আমি চাচ্চুর সাথে কথা বলে নিব। ওই মামুন, আমিও ড্রাইভিং শিখবো, আমার জন্য কথা বলিস। আচ্ছা, বলবো। তারপর তিনজন মিলে আড্ডা দিয়ে চলে যায়। রাহুল বাড়িতে এসে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে চলে যায় বাজারে। বাজারে গিয়ে তার বাবার সাথে জুতো সেলাইয়ের কাজে হাত লাগায়। রাত 8টায় রাহুল আর তার বাবা চলে আসেন বাড়িতে। রাহুল হাত ধুয়ে মুখ ধুয়ে হালকা কিছু খাবার খেয়ে পড়তে বসে। পড়া শেষ হলে রাত 11টায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুল ঘুম থেকে উঠে কিছু সময় এক্সারসাইজ করে নেয়। এক্সারসাইজ শেষ করে রাহুল হাত মুখ ধুয়ে পড়তে বসে। সকালে খাবার খেয়ে রাহুল বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটির গেটের কাছেই রাহুল আসতে দেখতে পায় মামুন, রাহাত, বিশ্বজিৎ, সামিরা আর একটা মেয়ে দাঁড়িয়ে আছে। রাহুল কাছে এসে সবার সাথে কথা বলে নেয়। তারপর সামিরা বলে, রাহুল, পরিচয় হয়ে নে, এই হলো আমার বান্ধবী প্লাস কাজিন মিথিলা। হাই। তারপর সবাই মিলে ক্লাসে চলে যায়। আর এদিকে ঋতুরা বসে রাহুলদের যাওয়া দেখছে। তখন মারিয়া বলে, ঋতু, দেখছিস ওই মুচির ছেলের সাথে ওরা কিভাবে মিশেছে? ছোট লোকরা তো ছোট লোকদের সাথেই থাকবে তো। ঠিক বলেছিস তুই। এই মুচির ছেলেকে আরেকদিন কিছু মায়ের দিতে হবে। কেন, তোর হাত কি চুলকাচ্ছে? হে রে, অপেক্ষা কর, সময় এলে মিটিয়ে নিস। কোনো প্ল্যান করেছিস ঋতু? কয়েকটা করেছি, একটা একটা করে প্রয়োগ করব। এখন চল ক্লাসে। ঋতুরা ক্লাসে প্রবেশ করার সাথে সাথে ক্লাসরুম পুরো শান্ত হয়ে গেল। ঋতু একবার তাকিয়ে দেখে নিল সবাইকে। কিছু সময় পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন। ক্লাসের মাঝেই স্যার খেয়াল করলেন ঋতু ক্লাস না করে মোবাইলে কি জানি করছে। তখন স্যার ঋতুকে বলেন, মিস ঋতু, মাফিয়ার সামনে আসেন আপনি। স্যারের কথা শুনে ঋতু ফোন পকেটে রেখে স্যারের সামনে গেল। স্যার তখন একটা একটা করে কয়েকটা সংখ্যা লিখে বলেন, এটার বাইনারি করো তো তুমি। স্যার ঋতুর হাতে মার্কার দিয়ে এসে চেয়ারে বসেন। ঋতু একবার হোয়াইট বোর্ডের দিকে তাকাচ্ছে আর একবার স্যারের দিকে। ক্লাসের সবাই তাকিয়ে আছে ঋতুর দিকে। কিছু সময় পর স্যার বলেন, কি হলো, পারছো না তুমি? অবশ্যই পারবে কি করে, ভার্সিটি আসলে গ্যাং নিয়ে আর ক্লাসে আসলে মোবাইল নিয়ে। তোমার যদি ক্লাস করার ইচ্ছে না থাকে তাহলে কালকে থেকে আমার ক্লাসে আসবে না। আজকে সারা ক্লাস এখানে দাঁড়িয়ে থাকবে। স্যার তখন রাহুলকে উদ্দেশ্য করে বলেন, রাহুল, এটার বাইনারি করে দেখাতে পারবে? চেষ্টা করে দেখতে পারি স্যার। আচ্ছা, আসো। তারপর আমি স্যারের কাছ থেকে মার্কার নিয়ে আমি বোর্ডের সংখ্যাগুলো বাইনারি করতে লাগলাম। এদিকে ঋতু আমায় বলছে, এটা করিস না, তাহলে তোর জন্য ভালো হবে। যদি করিস তাহলে তোকে এর মাসুল দিতে হবে। আমি ঋতুর কথা কানে না তুলে আমার কাজে মনোযোগী দিলাম। কিছু সময় পর স্যারকে বললাম, স্যার, বাইনারি করা শেষ। রাহুলের বলার পর আমি তাকিয়ে দেখলাম রাহুল ভালোভাবে বাইনারিগুলো করতে পারছে। আমি তখন বললাম, সবাই রাহুলের জন্য হাততালি দাও। সবাই হাততালি দিল, শুধু ঋতুর গ্যাং ছাড়া। মামুন, রাহাত, বিশ্বজিৎ আর সামিরা ঋতুকে জানানোর জন্য স্কাউটের স্বাগতম তালি দিতে লাগলো। ঋতু এটা দেখে তো রেগে বোম হয়ে গেছে। স্যার আরও কিছু সময় ক্লাসে নিয়ে যাওয়ার সময় রাহুল আর মামুনকে বলেন, রাহুল আর মামুন, তোমরা আমার সাথে এসো। রাহুল আর মামুন স্যারের সাথে চলে যায়। স্যারের রুমে এসে রাহুল আর মামুনকে বসার জন্য বলেন স্যার, কিন্তু ওরা না বসে দাঁড়িয়ে রইল। তখন স্যার বলেন, সিএসইতে ভর্তি হয়েছ, তার জন্য তোমার একটা কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন। তোমার কি বাসায় ল্যাপটপ বা কম্পিউটার আছে? স্যারের কথা শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। আমার তো মনেই ছিল না আমার যে ল্যাপটপ বা কম্পিউটার নেই। আমি তখন মাথা নাড়িয়ে না বললাম। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমাদের ভার্সিটির কয়েকটা ল্যাপটপ অতিরিক্ত আছে। আমি তোমার জন্য কথা বলে অধ্যক্ষ স্যারের সাথে কথা বলে নিয়েছি। অধ্যক্ষ স্যার বলেছেন তোমার জন্য একটা দিয়ে দিতে। আমি স্যারের কথা শুনে অনেক খুশি হলাম। আমি স্যারের পায়ে ধরে সালাম করলাম। তখন স্যার বলল, তবে তোমার কথা দিতে হবে,
তোমাদের 22 ব্যাচ থেকে একটা টিম তৈরি করা হবে। এ বছরের শেষে আমাদের এশিয়ার ভিতরে 45তম প্রোগ্রামিং প্রতিযোগিতা হবে। এশিয়ার সকল ভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের একটা করে টিম অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় প্রোগ্রামিং সহ আরও কিছু বিষয় নিয়ে সেই প্রতিযোগিতা হবে। এখানে কয়েকটা সমস্যা দেওয়া হবে। যারা যত তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারবে তারা চ্যাম্পিয়ন হবে। যেই করে হোক আমাদের চ্যাম্পিয়ন হতে হবে। স্যার, আপনি দোয়ার আমাদের কিছু দিক নির্দেশনা দিলে আমরা আমাদের সবকিছু দিয়ে চেষ্টা করব। তবে আমি তোমাদের ব্যাচ থেকে তোমরা 2 জন সহ রাহাত, বিশ্বজিৎ, সামিরা আর মিথিলাকে সিলেক্ট করেছি। তোমরা রেগুলার ক্লাস ভার্সিটিতে করবে আর প্রত্যেক দিন সকাল 8টায় আমার বাসায় তোমাদের নিয়ে ক্লাস করাবো। স্যার ভালোই হবে। তবে তবে কি? স্যার, এই ঋতু মেয়েটা যদি কিছু করে? স্যার, ঋতু রাহুলের এই ভার্সিটি আসার প্রথম দিন থেকে শুরু করে এসব কাজ করেছে। রাহুল, তুমি জানাওনি কেন আমাদের? এসব ঝামেলা আমি পছন্দ করি না, তাই আমি এইসব কিছু এড়িয়ে চলার চেষ্টা করি স্যার। আচ্ছা, আমি দেখব। আর এই ক্লাসের কথা কেউ যাতে জানতে না পারে, শুধু তোমরা 6 জন ছাড়া। জি স্যার। মনে থাকবে স্যার। তারপর রাহুল আর মামুন ক্লাসে চলে যায়। ক্লাস শেষ করে মামুন সবাইকে নিয়ে তার বাসায় নিয়ে যায়। রাহুল যেতে চাইছিল না, কিন্তু মামুনের জোরাজুরির কাছে হার মেনে যেতে হয়েছে। এদিকে দিবা ঋতুকে বলছে, ঋতু, ক্লাসে এইভাবে অপমান হওয়ার কোনো মানে আছে কি? মানে? আমরা ভার্সিটিতে আসছি কেন? কেন? পড়ালেখা করার জন্য, কিন্তু সেটা তো আমাদের হচ্ছে না। এবার এসব বাদ দিয়ে আমাদের পড়ালেখায় মনোযোগ হওয়া দরকার। ধুর, স্যারের এসব কথা কানে নিচ্ছিস কেন তুই? তোর মান সম্মান নাও থাকতে পারে, আমার আছে। তাই আমি ঠিক করেছি আমি আর তোদের সাথে চলাফেরা করব না। দিবা, তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিক করেছি। আর তোদের সাথে থেকে আমি অনেক খারাপ কাজ করেছি, এখন থেকে ভালো কাজ করার চেষ্টা করব। আর ঋতু, সময় থাকতে নিজেকে একটু বদলানো দরকার তোর। দিবা, একটু আগে তুই যে কথাটা বললি না, এটা যদি তুই ছাড়া অন্য কেউ বলতো তাহলে তার অবস্থা খারাপ করে দিতাম। যা, তোর মতো মেয়ে আমাদের সাথে থাকার যোগ্য না। যা যা। ঠিকই বলেছিস। দিবা চলে আসে ঋতুদের কাছ থেকে। এদিকে মামুন সবাইকে নিয়ে তার বাসায় চলে যায়। বাসায় একটা রুমে গিয়ে 4 জন বসে। তারপর মামুন আর রাহুল বাকি 4 জনকে উদ্দেশ্য করে বলে, আজকে ক্লাস টেস্ট স্যার। আমায় আর মামুনকে নিয়ে কি কিছু কথা বলছেন? সেই কথাগুলো তোমাদের সব জানা দরকার। কি কথা? স্যার বলেছেন আমাদের 22 ব্যাচ থেকে স্যার একটা টিম তৈরি করছেন। আমরা যারা এখানে আছি তাদের নিয়ে একটি টিম করা হয়েছে। স্যার বলছে এই বছরের শেষের দিকে একটা প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং আমাদের সেখানে অংশগ্রহণ করে সেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে হবে। স্যার আমাদের কাছে অনেক আশা করেছেন, আমাদের উচিত স্যারের এই আশাটা পূরণ করা। তার জন্য স্যার আমাদের আলাদা ক্লাস করাবেন তার বাসায়। সকাল 8টায় স্যার বাসায় যাওয়ার জন্য বলেছেন। তাহলে তো ভালোই হবে। আমরা আমাদের সকল সমস্যা আর ওই প্রতিযোগিতার জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারবো। সবার মতামত কি? আমাদের সবাইকে ভালো করে প্রস্তুতি নিয়ে স্যারের ভার্সিটির নামটা উজ্জ্বল করতে হবে। তখন সবাই একসাথে বলে উঠল, আমরা রাজি। আমরা আমাদের নিজের বেস্ট ট্রাই করব। তারপর সবাই মিলে আর কিছু সময় আলোচনা করে মামুনের বাসায় খাওয়া দাওয়া করে চলে যায়। রাহুলও তার বাড়িতে এসে জানতে পারে তার বাবা কিছু কাজে গ্রামে গিয়েছে, যার জন্য দোকানে যাওয়া হয়নি। রাহুল তার মাকে বলে জুতো সেলাইয়ের বক্সটা নিয়ে আসতে। রাহুল সেই বক্সটা নিয়ে বাজারের উদ্দেশ্যে হাঁটা দিল। বাজারে পৌঁছে গিয়ে কাজ লেগে পড়ে। এদিকে ঋতু আর মারিয়া বিকেলে মারিয়ার ফুপুর বাসায় যাওয়ার জন্য বের হয়। মারিয়ার ফুপুর বাড়ি যেতে হলে রাহুলদের বাজার পেরিয়ে যেতে হয়। রাহুলদের বাজারে এসে মারিয়া আর ঋতু বের হয় গাড়ি থেকে কিছু জিনিস কেনার জন্য। জিনিসগুলো নিয়ে যখন গাড়ির কাছে আসছিল তখন ঋতুর জুতো ছিঁড়ে যায়। তখন ঋতু আর মারিয়া অনেক খুঁজে জুতার দোকান পেল না। তখন মারিয়া বলে, কি করবে এখন? কোনো দোকান তো পাচ্ছি না এই বাজারে, কি করব বলতো? এইভাবে তোর ফুফুর বাসায় গেলে সব মান সম্মান প্লাস্টিক হয়ে যাবে। মারিয়া তখন বাজারের চারপাশে তাকালো ভালো করে। তখন একটা মুচির দোকান দেখতে পেল। তখন মারিয়া ঋতুকে বলে, এই ঋতু, পেয়েছিস? জুতার দোকান? না মুচি।
মুচি দিয়ে কি হবে? আরে জুতো সেলাই করে দিবে। কি? না না, মুচির সেলাই করা জুতা আমি পরবো না, কখনো না। আরে তাহলে তুই কি জুতা ছাড়া ফুপুর বাসায় যাবি? প্রয়োজন হলে যাব, তবুও জুতা মুচি দিয়ে সেলাই করব না। তাহলে আর কি, তোর মান সম্মান প্লাস্টিক হবে। তাহলে তুই এক কাজ কর। আমি খুশিয়ে বললাম, কি কাজ বল? তুই এই বাজারে বসে থাক, আমি ফুপুর বাড়ি থেকে আসছি। এই না। তাহলে তুই জুতা সেলাই করিয়ে নে। আমি কোনো উপায় না পেয়ে বললাম, আচ্ছা চল। তারপর ঋতু আর মারিয়া সেই মুচির দোকানের সামনে এসে বসে। এই মুচি, এই মুচি। আমি কাজ করছিলাম, হঠাৎ মেয়ে কণ্ঠ আর মুচি নাম শুনে সামনে তাকাই আমি। কারণ আমাদের কেউ মুচি বলে না বাজারে। বাবাকে সবাই বাজারে বাবু ভাই আর আমায় রাহুল বলেই ডাকে। আমি তো সামনে তাকিয়ে অবাক, কারণ আমার সামনে ঋতু আর মারিয়া দাঁড়িয়ে। আমি যেরকম ওদের দেখে অবাক হয়েছি, এমনি ওরাও আমায় দেখে অবাক হয় এবং তাকিয়ে আছে। তখন ঋতু বলে উঠে, আরে এই যে আমাদের ভার্সিটির সে ছোট লোকটা। আমি আর কোনো কথা না বলে মাথা নিচু করেই রইলাম। এই ঋতু, তোর জুতাটা দে ছোট লোককে, সেলাই করে দিক। আমি পারবো না, বল আমার পা থেকে খুলে নিতে। দিয়ে দে। বল খুলে নিতে, আমি অনেক টাকা দেব। রাহুল কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। বাজারে সবাই তাকিয়ে আছে রাহুলের দিকে, কেউ কিছু বলবে কি করে। তখন ঋতু আবার বলে, কি রে, জুতা পা থেকে খুলে নিবি না? তোর এই দোকানটা ভেঙে দেবো বাবাকে বলে। দোকান ভাঙার কথা শুনে আমি বললাম, না না ম্যাডাম, না ম্যাডাম, আমি খুলে নিচ্ছি। তারপর আমি জুতাগুলো খুলতে লাগলাম। জুতা খুলছিলাম, তখন ঋতু আমার গালে বাম হাত দিয়ে ঠাস ঠাস করে আমার কানে দুটো থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে মনে হচ্ছে আমার কানের ভিতরটা ফেটে যাবে। আর ঋতু বলছে, হারামির বাচ্চা, আস্তে কর। পা থেকে জুতা খুলতে পারছিস না, নাকি ইচ্ছে করে আমায় ব্যথা দিচ্ছিস? আমি কোনো উত্তর না দিয়ে ঋতুর পা থেকে জুতো খুলে নিয়ে সেলাই করতে লাগলাম। সবাই তাকিয়ে আছে, আমি আর কারো দিকে তাকানোর সাহস পেলাম না। আমি সেলাই করে বললাম, ম্যাডাম, হয়ে গেছে, এই নিন আপনার জুতা। হারামির বাচ্চা, জুতা কি তোর বাপ আমায় পরিয়ে দেবে? ম্যাডাম, আমার বাবাকে কিছু বলবেন না। আপনার যা বলার আমাকে বলুন, কিন্তু আমার বাবাকে বলবেন না। আমি জুতা ঋতুর পায়ে পরিয়ে দিয়ে বললাম, কেন? তোর বাপ কি কোনো মিনিস্টার যে তোর বাপকে নিয়ে কোনো কথা বলবো না? ম্যাডাম, বাবা আমায় অনেক কষ্ট করে ভার্সিটি পর্যন্ত পড়াশোনা করাচ্ছেন, তাকে এর মাঝে নিয়ে আসবেন না। আমি আপনার পায়ে পড়ি, তবু আমার বাবা আর মাকে নিয়ে কিচ্ছু বলবেন না। ঋতু রাহুলকে তার পা থেকে লাথি দিয়ে সরিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, বেশি কথা বলছিস। এরপর ঠাস 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 করে 3টে লাগিয়ে দিলাম। তারপর ব্যাগ থেকে 500 টাকা নোট বের করে ওর মুখে ফেলে দিয়ে চলে এলাম। রাহুলের সাথে এরূপ আচরণ দেখে কেউ এগিয়ে আসেনি। সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। সবাই ঋতুর ক্ষমতা সম্পর্কে ভালো করে জানে, তাই কেউ আর এগিয়ে আসেনি। আমি আর কোনো কথা না বলে টাকাটা রেখে দিলাম। শুধু একবার আকাশের দিকে তাকিয়ে আমার কাজ করতে লাগলাম। সবাই তাকিয়ে আছে আমার দিকে, কারণ ব্যথাও করছে। তাই কাজগুলো তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেতে হবে, আর পড়াশোনাও করতে হবে। কালকে স্যারের বাসায় যেতে হবে। রাহুল তাড়াতাড়ি কাজ শেষ করে রাত 8টায় বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে দেখতে পায় তার বাবা তার মায়ের সাথে কী নিয়ে যেন কথা বলছে। রাহুল ঘরে ঢুকে সবকিছু রেখে দিয়ে তার বাবাকে বলে, এই নাও বাবা, এইগুলো আজকের উপার্জন হয়েছে। বাবা, আমার লাগবে না, তুই তোর কাছে রেখে দে, ভার্সিটির অনেক সময় কাজে লাগবে। মামুন আমায় 1 টাকাও খরচ করতে দেয় না, সবকিছু দিয়ে দেয়। আর বাকিরা তো আছেই। সবই সৃষ্টিকর্তার ইচ্ছে। যা হাত পা ধুয়ে আয়। তারপর রাহুল হাত পা ধুয়ে হালকা নাস্তা করে তার বাবা আর মায়ের কাছে গিয়ে বসে। তখন রাহুল বলে, বাবা আর মা, তোমাদের একটা কথা বলা হয়নি আমার। কি কথা? আজকে ভার্সিটি সবকিছু বাবা আর মাকে বললাম। তাহলে তো ভালোই, বিকালে আমার সাথে যাস, কাজের দরকার নেই। তুই মনোযোগ দিয়ে পড়াশোনা কর। আর স্যার যেহেতু তোদের কাছে ভালো কিছু প্রত্যাশা করছে, সেটা পূরণ করার চেষ্টা কর। আল্লাহর কাছে দোয়া করি তোরা সবাই মিলেমিশে ভালো কিছু অর্জন করবি। বাবা, আরেকটা জিনিস বলার ছিল। কি বলবি আর? আমি গাড়ি চালানো শিখতে চাই। বাবা, তুমি তো অনেক কষ্ট করো আমাদের জন্য, তাই আমি ভাবছি ভার্সিটি থেকে এসে যেই সময় পাই সেই সময় গাড়ি চালাবো। তোমায় এখন কষ্ট করতে হবে না, আমি এখন মারা যাইনি। বাবা প্লিজ,
আমি নিজে না হয় আমার খরচ চালাবো, প্লিজ বাবা। বাবা। বাবা, তুই পারবি না সবকিছু সামলাতে? পারবো বাবা। রাহুল, এতে করে তোর উপর অনেক কাজের চাপ পড়বে বাবা। বাবা মা, তোমাদের দোয়া আমার মাথার উপর থাকলে আমি সবকিছু ভালো মতন সামলে নিতে পারবো। কিন্তু টাকা লাগবে তো। বাবা, মামুন বলেছে টাকা লাগবে না, ওর চাচ্চুর ড্রাইভিং স্কুল আছে, আর আমার সাথে বিশ্বজিৎও শিখবে। মামুন ছেলেটা তোর জন্য অনেক কিছু করেছে, আর বাকিরাও। ওরা বন্ধুগুলো অনেক ভালো, অন্যদের মতন অহংকারী না। তারপর রাহুল বাবা আর মায়ের পাশ থেকে এসে পড়তে বসে। পড়া শেষ করে রাহুল খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল উঠে চলে যায় স্যারের বাসায়। সবাই একসাথে ক্লাস করে চলে যায় ভার্সিটিতে। ভার্সিটি থেকে ক্লাস শেষ করে মামুন আর তার চাচুর ড্রাইভিং স্কুলে নিয়ে যায় রাহুল আর বিশ্বজিৎকে। সেখানেই দুজনকে তার চাচুর সাথে পরিচয় করিয়ে দেয়। চাচুও বলে দিলেন কালকে থেকে ভার্সিটি শেষ করে তার স্কুলে দুজনকেই আসার জন্য। স্কুল থেকে বেরিয়ে রাহুল, মামুন আর বিশ্বজিৎ চলে যায় যার যার বাসায়। রাহুল বাসায় গিয়ে খাওয়া দাওয়া শেষ করে চলে যায় তার বাবার দোকানে। রাহুল কাজ শুরু করে। তখন তার বাবা রাহুলকে বলেন, কালকে তোকে নাকি একটা মেয়ে বাজারে সবার সামনে মারছে। আমি কাজ করছিলাম, তখন আমি বাবার প্রশ্ন শুনে কিছুটা চমকে যাই। তখন আমি বললাম, কই না তো। সবাই যে বলেছে। আরে বাবা, ও কিচ্ছু না। সবাই বলছিল তোকে মেরেছে, সাথে অপমানও করেছে। ওই মেয়েটা বলেছিল টাকা ভাঙতে হবে কিনা, আমি তখন মানা করি। এই নিয়ে একটু কথা হয়েছিল, আর কিচ্ছুই না। মানুষ বিপদে পড়লে সাহায্য করবি, ভাঙতি না থাকলে ভাঙতি করে নিয়ে আসতি সামনে থেকে। এমন কাজ আর করবি না। আচ্ছা বাবা। এভাবে চলে যায় 4 মাস। রাহুল এখন স্যারের বাসায় গিয়ে সকালে কোচিং, তারপর ভার্সিটিতে গিয়ে পড়াশোনা শেষ করে বিকেলে উবার কোম্পানিতে পার্ট টাইম চাকরি করে। রাহুলের ড্রাইভিং শেখা সম্পন্ন হলেও সে এই আঙ্কেলের সাথে কথা বলে। তখন ওই আঙ্কেল তার কোম্পানির মালিকের সাথে কথা বলে রাহুলের চাকরির ব্যবস্থা করে দেন। রাহুলের মাসিক বেতন 8,000 টাকা। এদিকে ঋতু রাহুলকে নানাভাবে ক্লাসে অপমান করে, তবে ঋতু বেশি কিছু করতে পারে না, কারণ ভার্সিটির সবার প্রিয় হয়ে উঠেছে রাহুল। সকলের স্যার আর সবার প্রিয় বলা যায় রাহুলকে। ঋতু একদিন একটা প্ল্যান করে ধরুন রাহুলকে ভার্সিটির সবার সামনে খারাপ বানানো যায় সহজে। সেই প্ল্যানটা কি সেটা জানার জন্য গল্পের মধ্যে থাকবেন, তাহলে জানতে পারবেন। একদিন রাহুলের ভার্সিটি তার কোচিংয়ের অফ ছিল, তাই সে সকালে গাড়ি নিয়ে বের হয়। আর তখন রাহুল দেখতে পায় আমি গাড়ি নিয়ে একজন যাত্রীর দেওয়া ঠিকানায় যাচ্ছিলাম। তখন দেখতে পেলাম রাস্তার অপর পাশে একজন ভদ্রমহিলার একটা মেয়ে গাড়ি থামানোর জন্য সিগন্যাল দিচ্ছে, কিন্তু কেউ দাঁড়াচ্ছে না, আর মেয়েটা কান্না করছে। তাদের দেখে মনে হলো তারা কোনো সমস্যায় আছে। আমি তখন তাদের কাছে গাড়ি ঘুরিয়ে গিয়ে বললাম, আন্টি কোথাও যাবেন? আর আপনার মেয়ে কান্না করছে কেন? ভদ্রমহিলা যখন রাহুলের দিকে তাকিয়ে রাহুলকে বলেন, আসলে বাবা, আমার মেয়ে এসএসসির পরীক্ষার্থী। সকাল 10টায় ওর পরীক্ষা, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। আর এখন 9:30 বাজে। এখন যদি কোনো গাড়ি না পাই তাহলে ওর জীবনটা নষ্ট হয়ে যাবে, আর আমাদের গাড়িটাও নষ্ট হয়ে গেছে। আমি মেয়েটার দিকে আবার তাকালাম। কেমন জানি মেয়েটাকে দেখে মায়া হলো। আমার যদি এমন একটা বোন থাকতো। তারপর আমি বললাম, আন্টি কোন স্কুল যাবেন? জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংরেজি স্কুল ও কলেজ। আমার এখান থেকে প্রায় 20 কিলোমিটার। এখন আমার যাত্রীদের দেওয়া ঠিকানায় যেতে হবে, না গেলে আমায় জরিমানা গুনতে হবে। কি যে করি, কিছুক্ষণ চিন্তা করে বললাম, আন্টি আপনারা গাড়িতে উঠেন, আমি নিয়ে যাচ্ছি। ওনারা গাড়িতে ওঠার পর আমি গাড়ি চালানো শুরু করলাম। এদিকে রাহুলের গাড়ি চালাচ্ছে, আর এদিকে রাহুলকে সেই যাত্রী বুক করছিল। রাহুল সেই ব্যাগটা ক্যান্সেল করে দিল। তখন রাহুলকে অফিস থেকে কল দেওয়া হলো। রাহুল তখন সব কিছু খুলে বলে। অফিসের লোকজন বলে রাহুলকে জরিমানা সহ ও কোম্পানির মালিকের সাথে দেখা করার জন্য। রাহুল আচ্ছা বলে ফোন রেখে দেয়। রাহুল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:40 বাজে। তখন রাহুল ট্রাফিকের সকল সীমা অতিক্রম করে গাড়ির ওভারস্পিডে গাড়ি চালিয়ে 40 কিমি রাস্তা 15 মিনিটে পৌঁছে যায় কলেজে। আচ্ছা আপু, আমি আর গাড়ি নিয়ে গেলাম না। মেয়েটার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব বলে ঠিক করলাম। কোম্পানির মালিককে সব বুঝিয়ে বলবো।
বোঝার পরও যদি জরিমানা করে তাহলে না হয় জরিমানা দিয়েই দিব। মেয়েটা চলে যায় কলেজের ভেতরে। তখন ভদ্রমহিলা রাহুলকে নিয়ে একটা জায়গায় বসেন। ভদ্রমহিলা রাহুলকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি বাবা? আন্টি, আমার নাম রাহুল চৌধুরী। তোমার বাবা আর মা কি করেন? আন্টি, আমার বাবা একজন মুচি আর মা গৃহিণী। ভদ্রমহিলা রাহুলের মুখে কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইলেন। আপনারা হয়তো মনে করছেন রাহুল তার বাবা মুচি বলছে, হয়তো তার জন্য অবাক হয়ে তাকিয়েছে। সেটা ভাবলে ভুল ভাবছেন। কারণটা হলো, অন্যরা যদি তার বাবার পরিচয় বলতো তাহলে মুখ কালো করে বলতো, কিন্তু রাহুল এই ক্ষেত্রে উত্তর দিল হাসি মুখে। তখন ভদ্রমহিলা রাহুলকে বলেন, আচ্ছা, তুমি যে হাসি মুখে বললে তোমার বাবা মুচি, এটা বলতে তোমার লজ্জা বোধ হয়নি? আন্টি, যেই কাজ করে বাবা আমাকে এত বড় করলেন, পড়াশোনা করালেন, আমি আমার বাবার সেই পেশা বা কাজ নিয়ে কেন লজ্জাবোধ করব? আমার বাবা তো আর এসি রুমের মধ্যে বসে ২ নাম্বার কাজ করছে না। আমার বাবা পায়ের ঘাম মাটিতে ফেলে টাকা উপার্জন করছে। এটা আমার জন্য অনেক বড় গর্বের বিষয়। বাবা, তুমি রাগ করো না। আমি আসলে এভাবে বলতে চাইনি। আসলে এখনের যুগে অনেক ছেলে আর মেয়ে আছে যে তারা তাদের বাবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার কারণে তাদের বাবা ও না কোনো ছোট কাজ করে। সত্যি বাবা, তোমার মতো ছেলে মেয়ে যদি সবার ঘরে থাকতো তাহলে আমাদের সমাজ আরও অনেক দূর এগিয়ে যেত। আমার পরিচয় দেওয়া হয়নি তোমায়। আমার নাম হলো মৌসুমী জাহান। আমি একজন ব্যাংকার। আর একটু আগে যেই মেয়ে তোমায় ভাইয়া বলে ডাকলো সে হলো ইসরাত জাহান রিয়া। আর আমার স্বামী বাংলাদেশের আইনমন্ত্রী। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ আন্টি, আমি এই ভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে ১ম বর্ষে পড়ি। তাহলে তো তোমার বাবার অনেক কষ্ট করতে হয়, আর তোমাকেও। হ্যাঁ আন্টি, ওই একটু কষ্ট তো হবেই, যতই হোক আমি মুচির ছেলে। আরে, আজকে থেকে তোর আর কোনো কষ্ট নেই। আমায় যখন আন্টি বলে ডেকেছিস, তাহলে আমি আমার ছেলেকে কষ্টে থাকতে দেই কি করে বল? আন্টি, আপনি দোয়া করলেই হবে, আমার আর কিচ্ছু লাগবে না। বেশি কথা বলবি না। আমি যা বলি সেটাই শুনবি। আমি আর কিছু বললাম না। পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। রিয়াও কলেজ থেকে বেরিয়ে এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, আজকের পরীক্ষাটা আমার অনেক ভালো হয়েছে। আমি এই সাবজেক্টে A+ পাবো। সেইটা শুধু তোর রাহুল ভাইয়ের জন্য সম্ভব হয়েছে। ভাইয়া, আজকে পরীক্ষাটা শুধু তোমার জন্য দিতে পারছি। তুমি যদি ওই সময় না আসতে তাহলে যে কি হতো। আরে তেমন কিছু না, যাই হোক তুমি পরীক্ষা ভালো করে দিতে পারছো, এটাই তো অনেক। এবার চলো, গাড়িতে বসো। গাড়ির ভিতরে তিনজনে নানা কথা বলতে থাকে। এরপর রাহুলের গাড়ি একটা বাড়ির সামনে এসে থামে। বাড়িটা অনেক সুন্দর। বাড়ির সৌন্দর্যটা বাড়িয়ে দিয়েছে সবুজ গাছগাছালি আর বাড়ির সামনে থাকা ফুলের বাগান আর একটা ছোট্ট সুইমিং পুল। তারপর রিয়া আর মৌসুমী আন্টি গাড়ি থেকে নেমে যায়। তারা রাহুলকে ভেতরে যাওয়ার জন্য জোর করে, কিন্তু রাহুল মানা করে দেয়। রাহুল তাদের অনেক কষ্টে বুঝিয়ে চলে আসে। তবে আসার আগে রাহুলের নাম্বার রিয়া নিয়ে নেয় কৌশলে। ঋতু যে জেদ আর গুন্ডি মেয়ে, আমায় দেখলে কি থেকে কি করে ফেলে, দরকার নেই যাওয়ার। তারপর আমি আন্টি আর রিয়াকে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম আমার অফিসে। আমি আমার কোম্পানির মালিককে সকল কিছু খুলে বলি। তিনি সবকিছু শুনে আমাকে আর কিছু বললেন না। তারপর আমি সেখান থেকে এসে গাড়ি কোম্পানির গ্যারেজে রেখে বাসার উদ্দেশ্যে আসতে যাব, তখনই আবার অফিস থেকে কল আসে। আমি আবার অফিসে গেলে জানতে পারি আমার কাজের জন্য খুশি হয়ে কোম্পানির মালিক আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে দিয়েছে আর আমার বেতন ১০,০০০ টাকা করা হয়েছে। আমি খুশি হয়ে টাকাগুলো নিয়ে বাজার থেকে কিছু সবজি আর কিছু মাছ, মাংস আর বাবা আর মায়ের জন্য একটা লুঙ্গি আর শাড়ি কিনে আনলাম। আমি যখন সবকিছু নিয়ে বাড়ি ফিরছিলাম তখন হঠাৎ করে একটা গাড়ি আমার সামনে এসে থামে। আমি সামনে তাকিয়ে দেখলাম ঋতু নামছে গাড়ি থেকে। ঋতু আমার কাছে এসে বলে, কি মুচির বাচ্চা, এত বাজার করে কোথায় নিয়ে যাচ্ছিস? চুরি করেছিস নাকি? কথাটা বলে ঋতু রাহুলের হাতে থাকা সবজি, মাংস, মাছের ব্যাগগুলো মাটিতে ফেলে দিল। মাছ, মাংস রাস্তায় আর সবজিগুলো রাস্তার পাশে থাকা ময়লা পানিতে গিয়ে পড়ে। আর কিছু সবজি ঋতু পা দিয়ে পিষে দিল। তখন রাহুল বলল, আমার রাগটা আমি কন্ট্রোল করতে পারলাম না। এবার আমি ঋতুর গালে ঠাস ঠাস করে ৪টা থাপ্পড় বসিয়ে দিলাম। তারপর বললাম, আসলে ম্যাডাম আজকে বেতন পেয়েছি তো তাই একটু বাজার করে নিয়ে যাচ্ছি। আপনি এইগুলো কি করলেন? আমরা গরিব বা মুচি হতে পারি, কিন্তু আপনাদের মতো এত খারাপ না।
আমি কথাগুলো বলে সবজিগুলো তুলে আবার ব্যাগে ভরে নিলাম। পিষে ফেলা সবজিগুলো মাঝে যেগুলো ভালো সবজি আছে ওগুলোই নিলাম। আমার পায়ের পিষা খাবারই তুই খাবি? এটা আমার উপার্জন করার টাকা কিনা, আর আপনি কি বুঝবেন টাকা উপার্জন করতে কত কষ্ট হয়? আপনারা তো বড়লোক, আপনারা এসির ভেতরে বসে কাজ করেন, তাই তেমন কষ্ট মনে হয় না। কিন্তু আমরা আমাদের পায়ের ঘাম মাটিতে ফেলে টাকা উপার্জন করি, তাই সেই কষ্টের টাকায় কেনা সবজি নষ্ট হলেও খেতে হয়। রাহুল কথাগুলো বলে চোখের জল ফেলে দেয়। ভাগ্য ভালো মায়ের জন্য কেনা শাড়ি বা বাবার জন্য লুঙ্গিটা ব্যাগে রেখেছিলাম। রাহুলের চোখ দিয়ে পানি পড়ছে অবিরাম। সে মনে করেছিল সবজিগুলো নিয়ে বাবার সাথে মায়ের সাথে একসাথে বসে খাবে, কিন্তু তার হলো কই। তখন ঋতু বলে, বেতন না, কারো দোকান থেকে টাকা চুরি করে নিয়ে এসছিস। অবশ্য তোর মতো ছেলেদের পক্ষে সব কাজ করা কোনো ব্যাপার না। আর আমায় থাপ্পড় মারিস, তোর তো সাহস কম না? আমি বুঝতে পারলাম এই মেয়ে আমায় নানা রকমের কথা বলে অপমান করবে, তাই আমি কোনো কথা না বলে রাস্তা দিয়ে না গিয়ে জমির আল দিয়ে হাঁটা শুরু করলাম। এদিকে ঋতু তো আমার পেছন থেকে ডাকছে। আমি কোনো কথা বললাম না, সোজা হাঁটতে লাগলাম। কিছু দূর আসার পরে পিছনে তাকিয়ে দেখলাম ঋতু এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গায়। আমি আর না তাকিয়ে বাড়িতে আসার আগে একটা পুকুর থেকে সবকিছু পরিষ্কার করে নিলাম, যাতে করে মা কিছু বুঝতে না পারে। তারপর বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে মা আর বাবাকে তাদের জন্য আনা সকল কিছু দিয়ে দিলাম। মা সবজিগুলো দেখে কিছু বলতে চেয়েছিল, কিন্তু মা কিছু বলল না। আমি গোসল করে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে পড়তে বসলাম। পড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমি আর কিছু সময় পরেই ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে কিছু সময় এক্সারসাইজ করে হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পড়া শেষ করে স্যারের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পড়া শেষ করে আমরা ভার্সিটিতে চলে গেলাম। সব কিছু মিলিয়ে রাহুলের পড়ালেখা কাজ ভালোই চলছিল। মৌসুমী আন্টি আর আঙ্কেল রাহুলের বাবার সাথে এসেও কথা বলে যায়, তবে রাহুল তাদের সামনে গেলে কথা বলা বন্ধ হয়ে দিত। প্রথম যেদিন মৌসুমী আন্টি আর আঙ্কেল এসেছিল, তখন আঙ্কেল রাহুলের বাবার সাথে বাইরে গিয়ে কি যেন কথা বলল আর কান্না করলো। তারপর দুজনে আবার একজনে আরেকজনের কাঁধে হাত রেখে ঘরে প্রবেশ করেন। এটা দেখে তখন রাহুলের কিছুটা সন্দেহ হয়। তারপরও রাহুল তার বাবা আর মাকে কিছু বলেনি। মৌসুমী আন্টি আর আঙ্কেলের সাথে রিয়াও আসতে রাহুলদের বাসায়। রিয়া পড়ার কোনো সমস্যা নেই, রাহুলের সাথে কথা বলতো। যখন রাহুলকে তাদের বাসায় যাওয়ার জন্য বলতো, তখন রাহুল কথাগুলো এড়িয়ে যেত। এভাবে কেটে যায় 4 মাস। রাহুলদের ইনকাম পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে। একদিন রাহুল গাড়ি ড্রাইভিং করছিল, তখনই রাহুলকে ফোন বেজে ওঠে। রাহুল ফোন নিয়ে দেখতে পায় তার বাবা ফোন। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ বাবা বলো। কালকে অফিস থেকে ছুটি নিয়ে নিস, আর তোর ড্রাইভার আঙ্কেলকে বলিস আমাদের বাসায় আসার জন্য। কেন বাবা, কি হয়েছে? যা বলছি সেটা করো, আমার কথা কোনো নড়চড় যেন না হয়। আচ্ছা বাবা। আর হ্যাঁ শোনো, হ্যাঁ বাবা বলো। কালকে মামুন, রাহাত, বিশ্বজিৎ, সামিরা আর মিথিলাকেও বলো বাসায় আসার জন্য। আচ্ছা বাবা। আমি ফোন কেটে চিন্তা পড়ে গেলাম, বাবা হঠাৎ করে সবাইকে বাসায় আসতে বলছে কেন? দাদি বা দাদি সিনিও তো না, তাহলে কালকে কি? তারপর আমি আমার কাজ শেষ করে অফিস থেকে ছুটি নিলাম। তারপর আমি অফিস থেকে বের হয়ে কল দিলাম মামুনকে। হ্যাঁ, রাহুল সাহেব বলুন। আজকে এতদিন পরে মনে হলো আমার কথা। চুপ শালা, আমি তো প্রতিদিনই মেসেঞ্জারে কথা বলি তোদের সাথে। ও হ্যাঁ, আপনাদের বলাই হয়নি, আমি আমার বেতনের কিছু টাকা জমিয়ে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনেছি। তা অবশ্যই ঠিক। এখন বল, কল দিলি যে? বাবা ফোন দিয়ে বলল কালকে তোদের সবাইকে বাসায় আসার জন্য। কেন, কালকে তোদের বাসায় কি, যার জন্য আমাদের সবাইকে দাওয়াত দিলি? কি জানি, কালকে এলেই জানতে পারবি। সেটা তো অবশ্যই। আর হ্যাঁ, সবাইকে বলিস ল্যাপটপ নিয়ে আসতে। আমার প্রজেক্ট কতদূর এগোলো সেটা জানতে হবে তো। তাহলে কালকে একটু মজা করব, এর মাঝে তুই প্রজেক্ট নিয়ে পড়লি? তুই জানিস তো স্যার আমাদের কতটা ভরসা করে। জানি। আচ্ছা, বলে দিব সবাইকে। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে কালকে তোর সাথে কিছু একটা হবে। কি হবে রে শালা? তোর বিয়ে বা ওটা হবে। শালা ইয়েটা কি বে?
কাটা হবে। শালা হারামি, ফোন রাখ। আয়, তোর কাটবো কালকে। আরে শালা, আমি তোর চুলের কথা বলছি। আয় কালকে, তোর সবকিছু কাটবো। আয় একবার, আয়। আর এদিকে ঋতুর বাবা আর মা ঋতুর সবকিছু জব্দ করে নিয়েছে। ঋতু সবাইকে নানা ধরনের প্রশ্ন করছে, কিন্তু কেউ কিছু বলছে না। সবাই বলছে কালকে বাসা থেকে যেন বের না হয়, কালকে বাসায় একটা পার্টি আছে। তাই ঋতুকে সবাই বাইরে যেতে মানা করছে। ঋতু ও পার্টির কথা শুনে খুশি হয়ে যায়, তখন রেগে চিৎকার করে বলে,